আসসালামু আলাইকুম। প্রতিটি বিদ্যালয়ের আড়ালে লুকিয়ে থাকে একটি দীর্ঘ পথ চলার গল্প। কিছু গল্প লেখা হয় কাগজে, আর কিছু লেখা থাকে মানুষের হৃদয়ে। মোহাম্মদ সিরাজউদ্দিন আমাদের প্রিয় শিক্ষক, একটি আস্থা ও অনুপ্রেরণা। তার কর্ম, আদর্শ এবং স্নেহে আলোকিত হয়েছে অসংখ্য শিক্ষার্থীর জীবন। আজ ১লা জুলাই, তার শেষ কর্মদিবস। আজ আমরা দেখব তার আলোকিত অধ্যায়ের শেষ বেলা। আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি বড়বাত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ সিরাজউদ্দিন স্যারের বিদায় উপলক্ষে আমরা স্যারের বিভিন্ন সময়ের বিভিন্ন কর্মকাণ্ডর কথা শুনবো। তো স্যারের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা ভালো স্যার, আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। তো স্যার, আপনার সাথে শুরুতেই আমরা জানতে চাচ্ছিলাম যে আপনি এই স্কুলে যোগদান করছিলেন কত সালের দিকে? ১/১/১৯৯১ সালে প্রথম যোগদান আমার। আচ্ছা। তো যখন শুরু করেছিলেন তখন নিশ্চয়ই অনেক কঠোর পরিশ্রম বা জি, কষ্টের ভিতর দিয়ে শুরু হ্যাঁ, হ্যাঁ, করেছিলেন। হ্যাঁ। তো সেই সময়ের কিছু গল্প যদি আমাদের বলতেন। আচ্ছা, 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 ঠিক আছে বলছি। ১ম এ দেখলাম যে চকবাজার, মহাখালী বিভিন্ন জায়গায় সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সব এমপিওভুক্ত যখন হয়ে গেল, আমরা দেখলাম যে আমাদের গ্রাম থেকে স্কুলগুলো অনেক দূরে। হুম, বাচ্চা ছেলে-মেয়েদের যাওয়া আসা অনেক অসুবিধা। তখন আমরা দেখলাম যে গ্রামে একটা মিটিং দিলাম যে আমরা তো অন্য জায়গায় তো অন্য গ্রামে স্কুল হচ্ছে, তো আমাদের গ্রামে স্কুল করলে কেমন হয়? অনেকেই রাজি হয়ে এখন জমির বেলায় টাকার বেলায় আর কেউ আগাবে না। আ তখন আব্দুল মান্নান, আবুল কাশেম, আমি আর হলো নাসিমা খাতুন বা আব্বা বসিরুদ্দিন চাইছি। ওরা সবাই একটা পরামর্শ করি যে আমরা এরকম করলে করা যায়, আমরা কিন্তু সমস্ত খরচ বহন করবো। কিন্তু চমৎকার মনে করে ধরলাম যে চাচা, আমরা তো স্কুল করতে যাচ্ছি, তা আপনি ১ বিঘা জমি দিবেন কিনা? তারপরে আমার তো ছেলেমেয়ে লেখাপড়া শিখছে, টাকা পয়সা অনেক সংকট। তবে জমি দেওয়া যাবে কিন্তু টাকা পয়সা দিতে পারবো না। তোমরা টাকা পয়সা বহন করবে আর ৫ কাঠা জমি আমি আমি দিব। আর তোমরা ওই ১৫ কাঠা টাকা তোমরা স্কুলের খরচ বাবদ বহন করবে। আচ্ছা ঠিক আছে। এইভাবে আমরা ধরো ভূমিকা নিলাম, দিয়া জমি রেজিস্ট্রি হয়ে গেল। রেজিস্ট্রি হওয়ার পরে এখন সবকিছু হয়ে গেছে। এখন এই রাস্তার এই পাশে ২৮%, ওই পাশে পড়লো ৫% জমি। এখন এটিও স্যার বলছে যে জমি সংলগ্ন জমি না হলে ওই অফসাইডে জমি ভবিষ্যতে কোনো কাজে আসবে না। এক সাইডে হওয়া এক লাগবে। সাইডে হতে হবে। জমি সংলগ্ন হতে হবে যেকোনো সাইডে। তারপর কি করলাম, ওই আশেপাশে চেয়ারম্যানের জমি জিজ্ঞেস করলাম, তো ও বলল, "না আমি দিতে পারবো না। আমার দিয়ে লাভ কি? আমার সঙ্গে বিভিন্ন কথাবার্তা।" তা আমার চাচা নুরুল ইসলাম, উনি ধরলাম যে চাচা ৫% জমি দিতে হবে। উনি বললেন যে আমি দাগের মধ্যে দিব না। বিভিন্ন কেওয়াজ হয়ে পরে লাস্টে সে স্বীকার করলো। বাকিতে এসে ৫% জমি রেজিস্ট্রি করে দেওয়া হলো। পরে আমরা টাকা পয়সা পরিশোধ করলাম। পরে আপনারা তো পরিশোধ করেছেন। পরে আমরা পরিশোধ সেই করছি। সময় শিক্ষক কে ছিলেন? তখন ছিল আব্দুল মান্নান, মোহাম্মদ আবুল কাশেম, আমি মোহাম্মদ সিরাজউদ্দিন আর নাসিমা খাতুন, আচ্ছা, ৪ জন ছিলাম। দায়িত্বে কে ছিল? দায়িত্বে আব্দুল মান্নান ছিলেন। উনি এখন অবসরপ্রাপ্ত। আচ্ছা, আচ্ছা। বেঁচে তো আছেন। শুরুর দিকে দেখছি একটু অনেক কষ্ট, কষ্টের ভেতর অনেক দিয়ে কষ্ট আপনারা হয়েছে। বিদ্যালয় শুরু হ্যাঁ, করেছেন। এই জমিটা তখন পুরোপুরি ডিপ টিউবওয়েলের আন্ডারে ধানের ক্ষেত ছিল। ধান, আচ্ছা। আখ বিভিন্ন চাষাবাদ হতো। একবার নিচু জায়গা। আমরা বিভিন্ন গ্রাম থেকে সব বাঁশ, বন বিভিন্ন কালেকশন করে আমরা খুব কষ্ট করে টিনের ঘর করছিলাম ২ তলা।
আর চটাগুলা যা আছে সম্পূর্ণ আমি বসে বসে তুলে দিয়েছি, বুঝছেন? আহ, সমস্ত চটা তুলে দিয়েছি। অনেক কষ্ট অনেক হয়েছে। কষ্ট করে আমি এই প্রতিষ্ঠান করছি। পানি জমেছে বাচ্চাদের নিয়ে এই রাস্তার ধার থেকে মাটি কাটি আমরা কিছু সাইড দিয়ে একটু বাইরে বাঁধার ব্যবস্থা করছিলাম। পিছনে একটা শিশির বড় গাছ ছিল, গাছটা 20,800 টাকা সেই সময় বিক্রি করছি। বাহ। এইভাবে অনেকটা আমরা আগাইছি। একটা টিউবওয়েল চুরি হয়ে যেত, টিউবওয়েলটা ঘরের মধ্যে সাদালা ঘরের মধ্যে ঢুকাইছি। এইভাবে আমরা প্রথম থেকে শুরু করি। তো স্যার, বিদ্যালয়ে যখন যোগদান করেছিলেন শুরুর দিকে তো বেতনও কম ছিল হয়তো বা, তো সেই সময়ের অবস্থাটা একটু বলেন। সেই সময় অবস্থা ছিল 525 টাকা পর্যন্ত ভাতা দিত, বুঝতে খুবই পারলেন? কম। খুব কম ভাতা, তাও 4 মাস পর। 4 মাস পর 2100 টাকা বেতন পাতাম, বুঝতে পারলেন? এতে আচ্ছা, খুব আচ্ছা। কষ্টে সংসার চালাতাম। তবে ওই জমি জায়গা আছে, মানে ভাতের সমস্যা হতো না। পাশাপাশি আমি 4 টা গাভী ছিল, বুঝতে পারলেন? এই আচ্ছা, গাভী আচ্ছা। করতাম। তারপর স্কুল থেকে যায় খেজুরের গাছ লাগাতাম, বুঝতে পারলেন? আহ, বিভিন্ন করে পেশায় আমি জড়িত ছিলাম আচ্ছা, এগুলো, আচ্ছা। বুঝতে পারলেন? তো পরবর্তীতে স্কুলটা জাতীয়করণ কত সালে হয়েছে? জাতীয়করণ ওই 13 সালে হয়েছে। 13 সালে। 13 তখন থেকে কি বেতন? তখন থেকে এইভাবে পর্যায়ক্রমে বাড়তে এখন মোটামুটি ভাবে 30,000-এর উপরে এরকম। আচ্ছা, আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো স্যার, হ্যাঁ, বিদ্যালয়ের শুরুর দিকে আপনার তো একটা পরিকল্পনা ছিল যে হ্যাঁ, আমরা এই হ্যাঁ, বিদ্যালয়টি এই হ্যাঁ, করব। হ্যাঁ। তো কি ধরনের পরিকল্পনা গ্রহণ করছিলেন সেই আমরা সময়? পরিকল্পনা করছি বিদ্যালয় এক অজু পাড়া গ্রামে একটা বিদ্যালয়, এই পরিবেশটা আমরা খুব সুন্দর করেছে ইয়াসিন। হুম। তো স্যার, এই সময়ের ভেতরে যে কি ধরনের কাজ করেছিলেন আপনারা? এই সময়ের মধ্যে আমরা ওয়াশ ব্লক থেকে শুরু করে প্রত্যেকটা শ্রেণীকক্ষে যাওয়ার জন্য রাস্তা করছি। আচ্ছা, এবং রোড রাস্তা ওঠার জন্য এই রাস্তাটুকু অসম্পন্ন আছে। এই কাজটা হয়তো 2-6 মাসের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে আশা করছি। তবে আমার তো আর কয়েকদিন না, তারপরে সহকারী শিক্ষকরা ইনশাল্লাহ এই কাজগুলো করবে আশা করি। আচ্ছা। তো পরবর্তী যে সকল শিক্ষকরা আসবে স্যার, তো সেই সকল শিক্ষকদের প্রতি আপনার কি ধরনের আহ্বান থাকবে? আপনাদের পরিকল্পনাগুলো হ্যাঁ, এখনো হ্যাঁ, অসম্পূর্ণ রয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। তো আমি সেগুলো আশা একটু বলেন। আমি আশা করছি যে পরবর্তী শিক্ষক যারা আসবে তারা হয়তো সবাই ঐক্যবদ্ধভাবে হয়তো এই কাজগুলো মানে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবে আশা করছি। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ স্যার। আর এই যে আপনি যে অবসর নিচ্ছেন স্যার, এই অবসর জীবনের শেষে বা অবসর সময়টা আপনি কিভাবে কাটাবেন বলে ভাবছেন? আহ, অবসর সময়টা এখন আমি আর কি আমার একটা ছেলে বাইরে চাকরি করে, এখন আচ্ছা, সংসারে আমি আমি আছে, আমার একটা মেয়ে আছে, মেয়েটা লেখাপড়া করে। আর তার পাশাপাশি হয়তো চিন্তা আচ্ছা, ভাবনা আচ্ছা। আছে। আল্লাহ, আল্লাহ, আল্লাহ কবুল করুক। হ্যাঁ, আপনি যেন সহজ সবল হয়ে এখন করে আসতে পারেন। হ্যাঁ, এটা এখন বাইরে আমি প্রকাশ করি, তবে প্রকাশ করলাম তোমাদের কাছে। আচ্ছা, আচ্ছা।